আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামি। শুরুতেই সংবাদ শিরোনাম। স্বৈরাচার হটালেও দেশ বিনির্মাণে ঐক্যের যুদ্ধ শেষ হয়নি বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের কপালে আর নির্বাচন নেই মন্তব্য জামায়াত আমিরের। জুলাই বিপ্লবে পাবনায় গণহত্যায় জড়িত আসামিরা গ্রেফতার না হওয়ায় শহীদ পরিবারের হতাশা। মামলা তুলে নিতে হুমকি, ছাত্র সমন্বয়কদের মধ্যে আতঙ্ক। এবং প্রথম ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বাণিজ্য মেলা এখনো জমে ওঠেনি। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যে আকর্ষণীয় ছাড়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বৈরাচার হটানোর যুদ্ধ শেষ হলেও দেশ বিনির্মাণে ঐক্যের যে যুদ্ধ তা এখনো সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর নতুন যে সম্ভাবনা তৈরি হয়েছে রাজনৈতিক সংকীর্ণতার কারণে তা বাস্তবায়নে বাধা তৈরি হচ্ছে। দিনাজপুর প্রতিনিধি সৈয়দ আলী আহসানের ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভাগের সাবেক শিক্ষক হিসেবে তার শিক্ষকতা জীবনের স্মৃতি তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। এ সময় আক্ষেপ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে গত 53 বছরেও দেশের গণতন্ত্র সমৃদ্ধ হয়নি। পরিবর্তনের যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। এই একটা অবস্থা আমরা পার হয়েছে, আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, কিন্তু কেন জানি না আমরা সেই সংকীর্ণতার মধ্যে উঠতে পারছি না। আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বিরোধে জড়িয়ে থাকায় গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। ফ্যাসিবাদ পতনের সংগ্রামে সফল হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় এখন পর্যন্ত অটুট হয়নি ঐক্য। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ঐক্যের যে যুদ্ধ, সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, আমাদের অধিকারকে অর্জন করতে পারবো। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাট, অত্যাচার, নির্যাতন থেকে মানুষ রক্ষা পেলেও সহনশীলতার রাজনীতির মাধ্যমে দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগ আর ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, যারা এদেশের মানুষকে ভালোবাসে না, সম্মান করে না, তাদের কপালে আর নির্বাচন নেই। দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সভায় এসব কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, পতিত আওয়ামী লীগ 3টি নির্বাচন করেছে জুলুম করে। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অতি জরুরি সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে নিজ জায়গায় ফিরে যান। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে, আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? আগামীতে আমরা চাই অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসে, যার উপরে আস্থা রাখতে পারবে, যাদেরকে দেশের দায়িত্বটা দিলে তারা দেশের মানুষকে সম্মান করবেন, ভালোবাসবেন। নতুন করে পণ্যের ভ্যাট বসানো হলে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি।
আইএমএফ এর শর্ত পূরণ করতে গিয়ে অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ দলটির নেতাদের। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিভাগীয় সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, 15 জানুয়ারির ঘোষণাপত্রে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে সরকারকে। সংস্কারের অজুহাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে গণতন্ত্র হয় না বলেও মন্তব্য করেন তিনি। জনগণ দিতে পারে না, বিক্ষুব্ধ ছিল। ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল, বিক্ষুব্ধ ছিল। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, বিক্ষুব্ধ হয়েছিল। এই জন্য হাজিরাকে দেশ সেবা করা হয়েছে। আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না, ওয়ার্ল্ড ম্যাপ আইএমএফ এর কথা শোনেন, তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম কমাইতে পারেন না, নতুন করে ব্যাট বসাইতে চান, তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছে। সব ছাত্র সংগঠনের সাথে বসে খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে 72 ঘণ্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনির হোসেন তোপর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সঙ্গে এ বিষয়ে বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। পরে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। 72 ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয়, তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে ইতিবাচক বিশ্ববিদ্যালয় প্রশাসন, সবার সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এটা আমাদের আলাদা করে কথা বলার বিষয়, সাংবাদিকদের সামনে আলাদা করে কথা বলবো। একটু সংক্ষেপে শুধু দূরই বলছি যে ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। তবে আমরা চাই যে সবার মধ্যে মোটামুটি একদম ঐক্যমত না হোক, কিন্তু একটু ব্রড বেসড, যাতে একরকম সমঝোতা হয়, একটা চুক্তির মতো হয়। সবাইকে নিয়ে আমরা করতে চাই এই নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে, সবার বহুদিন পর একটি মুক্ত পরিবেশে এই সুযোগটি তৈরি হয়েছে। আমরা চাই যে এই কাজটি যতদূর সম্ভব সবাইকে নিয়ে নিখুঁতভাবে করতে। এটার জন্য আমরা আমাদের বেশ কিছু কমিটি কাজ করছে, সবার সাথে কথা বলছি এবং আপনার সাথে সবার সাথে কথা বলেই এটা ঠিক করা হবে। সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করা হবে বলেও জানান উপাচার্য। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যা ও আওয়ামী দোসরদের এখনো গ্রেফতার না করায় হতাশ শহীদ ও আহত পরিবারের সদস্যরা। এখনো আইন শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতার করতে না পারায় আতঙ্ক বিরাজ করছে সমন্বয়ক ও ছাত্র জনতার মাঝে। অন্যদিকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের প্রলোভন ও হুমকি দিচ্ছে আসামিরা। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। জুলাই অভ্যুত্থানের প্রভাব ছিল রাজধানী ঢাকা সহ সারা দেশে। 5 আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও সেই দিন পর্যন্ত হত্যাযজ্ঞে মেতেছিল বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা। শুধু আবু সাইদ কিংবা মুগ্ধ নয়, জেলায় জেলায় ছড়িয়ে যায় এই লাশের মিছিল। এমনই একজন পাবনার মেধাবী শিক্ষার্থী জাহেদুল ইসলাম। স্বৈরাচারের দোসরদের গুলিতে গেল 4 আগস্ট শহীদ হয় সে। প্রিয় সন্তান, প্রিয় ভাইকে হারিয়ে তাই তো বাকরুদ্ধ তার পরিবার। কখনো ভাবতে পারি না আমাদের মাঝ থেকে জাহিদ চলে যাবে। আন্দোলনের প্রত্যেকটি দিন আমরা একসাথে থাকতাম। মাস গত হয়ে যাওয়ার পথে এ পর্যন্ত আসামিরা যখন ধরা পড়তেছে না, তখন আমি বিচার, আমার ছেলে হত্যার বিচার নিয়ে আমি খুব অনিশ্চিতের বা হতাশা প্রকাশ করছি। যদি তারা আমাদের ভাইয়ের হত্যাকারীদের যদি সঠিকভাবে বিচার না করে, আমরা আমাদের পরিবার কোনোদিনও এই জাতিকে মাফ করে দেব না। এদিকে ফ্যাসিস্টের দোসরদের ভয়ে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে পাবনার আরেক শহীদ মাহবুব হোসেন নিলয়ের পরিবার। আমি ওর নামে কেস করে আমার থানায় ঘোরা লাগবে, কোর্টে আর উকিল দেওয়া লাগবে,
আরো একটা আতঙ্কের মধ্যে থাকে, আতঙ্ক থাকতে চাচ্ছি না। সরাসরি হত্যাকাণ্ডে জড়িতরা এখনো পাবনাতেই অবস্থান করছে বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র জনতার। প্রকাশ্যে তারা ঘোরাফেরা করলেও আসামিদের ধরা হচ্ছে না বলেও অভিযোগ তাদের। পাবনা 5-এর এমপি প্রিন্স সহ এবং আওয়ামী লীগের অনেক দোসর আমাদের নিরস্ত্র ছাত্রের উপর হত্যাযজ্ঞ চালায়। আমরা যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলাম তারা সবচেয়ে বেশি অনিরাপদ। 5 আগস্টের পর পাবনা জেলায় দায়ের হওয়া 7 মামলায় 230 জনকে আটকের দাবি পুলিশের। অভিযোগ পেলে ভুক্তভোগী পরিবারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কথা জানান জেলা প্রশাসক। এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা এবং সেই উপলক্ষে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। তবে আমরা সবসময় যেহেতু খোঁজ রাখছি তাদের, এই ধরনের কোনো বিষয় আসলে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি পাবনা সহ সারা দেশের ছাত্র জনতার। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। উত্তরাঞ্চলের 6 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। দিনের বেলায় বেশিরভাগ এলাকায় দেখা মিলছে না সূর্যের। এতে নিদারুণ কষ্টে আছে দিনমজুর খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে এই সপ্তাহে আর শীত কমার কোনো সম্ভাবনা নেই। মাজহারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। জিয়া উদ্যানে চা বিক্রি করে সংসার চলে খালেদা বেগমের। প্রতিদিন 1000-1200 টাকা বেচাকেনা হলেও শীতে হয় এর অর্ধেক, মাঝে মাঝে তার চেয়েও কম। তীব্র শীতে দিন আনে দিন খায় যারা, তারাই আছেন কষ্টে। বাতাস লাগলে একটু গায়ে একটু বেশি লাগে, তাও এই ঠান্ডার মধ্যে বয়ে থাকে। পরে মাগরিবের আজান দিলে পরে আমি চলে গেছিলাম। আশায় এখন কষ্ট আছে আমার, খালি 2টা কম্বল আছে, কম্বল গাও দিয়ে থাকি। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। যারা বাধ্য হয়ে বের হয়েছেন গরম কাপড়ে শরীর ঢেকে। যানবাহনগুলোকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের মেইন হচ্ছে পিঠার মধ্যে পরে আগুন তাপাবো, এটাই তো সবার ইচ্ছা। গ্রামে আপনি যেভাবে হাড় কাঁপানো শীতটা এনজয় করতে পারবেন, সেটা এখানে থেকে এনজয় করা সম্ভব না। যে বছর শীত কম পড়ে সে বছর গরম বেশি পড়ে, তাহলে তো আমাদের শীতই দরকার, গরমের তুলনায় শীত বেশি দরকার। সারা দেশেই জেকে বসেছে শীত, বিশেষ করে হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের মানুষ। বেশি সমস্যায় পড়ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ অঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। ঠান্ডা খুব বেশি পড়ে গেছে, গাড়ি ঘোড়া ঠিক মতো চালাতে পারতেছি না, শহরের লোকজন দেখা যাচ্ছে না। কুয়াশায় বাইরে যায় না, অতিরিক্ত ঠান্ডা, রাস্তাঘাটের লোকজন নাই, কাজ করতে কষ্ট হয়, হাত পা ঠান্ডা বরফ হয়ে যায়। এত ঠান্ডা যে আমরা এই যে 2টা করে জ্যাকেট পরছি তারপর ঠান্ডা যায় না। এদিকে দিন ও রাতের তাপমাত্রা প্রায় এক হয়ে যাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে। সূর্যের আলো পেলে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানায় আবহাওয়া অফিস। সূর্যের আলোটা না পাওয়ার জন্য কিছু দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্যটা কিন্তু অনেক কমে গেছে। কুয়াশার ভাবটা আগামী 7 তারিখ 6-7 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে হয়তো তাপমাত্রা, কুয়াশার ভাবটা কেটে গেলে আপনার তাপমাত্রাটা কিছুটা বাড়বে। তাপমাত্রা বাড়বে, কিন্তু শীতের যে এখন যে দিনের বেলা যে আমরা তীব্র শীত অনুভব করছি, সেক্ষেত্রে কুয়াশাটা কেটে গেলে আমরা সূর্যের আলো পাবো। সেক্ষেত্রে দিনের বেলা যে তীব্র শীত, এই শীতের অনুভূতিটা অনেকটা কমে আসবে। এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় 13.6 ডিগ্রি সেলসিয়াস। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। সাপ্তাহিক প্রথম দিনে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শীতের তীব্রতা উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে মেলায় এসেছেন অনেকে। তবে পণ্য কেনার চেয়ে এখন স্টল ও মেলা প্রাঙ্গণ ঘুরে দেখতে ব্যস্ত দর্শনার্থীরা। মেলার মাঝামাঝি সময় বেচাকেনা বাড়ার আশা বিক্রেতাদের। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যে রয়েছে আকর্ষণীয় ছাড়। এহসানুল হক গনির স্বজনের সাথে নিয়ে বাণিজ্য মেলা ঘুরেছেন আমাদের প্রতিনিধি মুশফিকুর রহমান। সূর্যের দেখা নেই, কুয়াশাও পুরোপুরি কাটেনি। শীতের হিমেল হাওয়া উপেক্ষা করেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসেন ক্রেতা দর্শনার্থীরা। বাণিজ্য মেলার প্রথম শুক্রবার সকালে শীতের তীব্রতা দর্শনার্থীদের সমাগমে প্রভাব ফেলে। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে। প্রথমবারের মতো মেলায় এসে কেউ কেউ বেশ উচ্ছ্বসিত, আবার পছন্দের পণ্য না পেয়ে হতাশার সুরও কারো কারো কণ্ঠে। আমি বাণিজ্য মেলায় অনেক কিছু দেখেছি, কিন্তু আমি বাণিজ্য মেলায় লাল শার্ট পাচ্ছি না। আজকে শুক্রবারের দিন ভাবলাম একটু অফ ডে, তো ভাবলাম একটু আসি। মেয়েদের আর কি কেনাকাটা, মেয়েদের এই কসমেটিক
আমি আসছি মূলত চাঁপাইনবাবগঞ্জ থেকে। মেলায় আসলাম, পরিবেশ অনেক সুন্দর লাগছে। শীতের পোশাক, জুয়েলারি ও গৃহস্থলী পণ্যের দোকানে ভিড় তুলনামূলক বেশি। আগের থেকে এখন ভালোই লাগতেছে, স্পেসটা অনেক বড়। আমি একটা জুতা কিনছি পাকিস্তানি সব থেকে সুন্দর। বাচ্চারা যেটা দেখতেছে সেটাই কিনতে চাইতেছে আর এনজয় করতেছে খুব। দেশ বিদেশের ক্রেতাদের নজর কাড়তে লোভনীয় ছাড়ে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পণ্য কেনার চেয়ে এখন এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে ফিরেই কাটাচ্ছেন দর্শনার্থীরা। তবে সপ্তাহখানেক পর বেচাকেনা বাড়ার আশা বিক্রেতাদের। প্রথম শুক্রবার, এখন পর্যন্ত ততটা শুনবে, কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ হবে। ক্রেতা সাধারণ আসলে গতবার থেকে আশা করি ভালোই হবে ইনশাল্লাহ, বেচাকেনা খারাপ। বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ মোট 8টি দেশের 362টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিয়েছে। কিছু কিছু স্টল তৈরির কাজ এখনো চলমান। কনকনে শীত উপেক্ষা করে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের নিয়ে মেলায় আসছেন ক্রেতা দর্শনার্থীরা। এখনো পর্যন্ত মেলা সেই অর্থে জমে না উঠলেও বিক্রেতারা আশা করছেন দ্রুতই জমে উঠবে বেচাকেনা এবং বাণিজ্য মেলা ফিরে পাবে তার জমজমাট রূপ। পূর্বাঞ্চলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে মুশফিকুর রহমান, ATN বাংলা। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হয়েছে টোল আদায়। এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্তে আনুষ্ঠানিকভাবে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নামকরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের নামে। এ সময় উপদেষ্টা বলেন, সারা দেশে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করেছে সরকার। পতেঙ্গা থেকে লালখান বাজার পর্যন্ত এই উড়াল সড়কে টোল দিয়ে 10 ধরনের গাড়ি চলাচল করতে পারবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA। তবে মোটরসাইকেল ও ট্রেইলার ওঠানামার সুযোগ রাখা হয়নি। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। ঢাকা ক্যাপিটালসকে 20 রানে হারিয়ে BPL ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল খুলনা টাইগার্স। মিরপুরে আগে ব্যাট করে 93 রানে 6 উইকেট হারায় খুলনা, কিন্তু সাথে নামা মাহিদুল ইসলাম অঙ্কনের 32 আর 8 নম্বরের ব্যাটার জিয়াউর রহমানের 22 রানে ক্যামিওতেও 8 উইকেটে 173 রানের চ্যালেঞ্জের স্কোর করে খুলনা। জবাবে 6 উইকেটে 153 রানের বেশি তুলতে পারেনি ঢাকা। 60 বলে অপরাজিত 103 রান করে একাই লড়াই চালিয়ে যান থিসারা পেরেরা। এই নিয়ে 3 ম্যাচেই হারল সাকিব খানের ফ্র্যাঞ্চাইজি। দুর্বার রাজশাহীকে 105 রানে হারিয়ে BPL ক্রিকেটে প্রথম জয় পেয়েছে চিটাগং কিংস। মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের 1 নম্বরে ইমনের উইকেট হারায় চিটাগং। এরপর 120 রানের জুটি গড়ে গ্রাহাম ক্লার্ক এবং ওসমান খান। 40 রান করে আউট হন ক্লার্ক। আরেক ওপেনার ওসমান তুলে নেন সেঞ্চুরি। তার 62 বলে 123 রানে বিধ্বংসী ইনিংসে 5 উইকেটে 219 রান তোলে চিটাগং। তাসকিন নেন 2 উইকেট। জবাবে 17 ওভার 1 বলে 114 রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। মোহাম্মদ হারিসের ব্যাটে আসে 32 রান। চিটাগংয়ের হয়ে 3টি করে উইকেট নেন আরাফাত সানি এবং আল ইসলাম। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। স্বৈরাচার হটালেও দেশ বিনির্মাণে ঐক্যের যুদ্ধ শেষ হয়নি বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের কপালে আর নির্বাচন নেই মন্তব্য জামায়াত আমিরের। জুলাই বিপ্লবে পাবনায় গণহত্যায় জড়িত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় শহীদ পরিবারে হতাশা। মামলা তুলে নিতে হুমকি, ছাত্র সমন্বয়কদের মধ্যে আতঙ্ক। এবং প্রথম ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বাণিজ্য মেলা। এখনো জমে ওঠেনি দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যে আকর্ষণীয় ছাড়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা। ধন্যবাদ সবাইকে।